মূল স্ট্রেংথটাই তো ছিল আমাদের একটা কমন এনিমি ছিল। আমাদের একদিকে ছিল ফ্যাসিবাদী সরকার এবং তাদের দোসর ভারত, এবং এই ফ্যাসিবাদী সরকারকে হটানোর জন্যই কিন্তু সবাই একটা কমন এনিমিকে সরানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হলো। কাজেই আমাদের এনিমি কী করবে, যে কোনো মূল্যে হোক নিজেদের মধ্যে সন্দেহের বীজ ঢুকিয়ে যে কোনোভাবে এই ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করবে। বিভিন্ন সময় তারা করেছে। সো এইটা এই সম্ভাবনাটা রয়েই গেছে। তারপরে আমি মনে করি ইদানিং দু একদিন যাওয়ার পর থেকে আমরা দেখছি যে না, আবার সেই ধরনের হট ডিসকাশনটা হচ্ছে না। যাই হোক, প্রসঙ্গক্রমে আমি একটা জিনিস বলতে চাই, যেটা হয়তো আপনি আমাকে প্রশ্ন করেননি, বাট এটা খুবই আমি মনে করি পরিধানযোগ্য। অনেকেই শুটারের স্কিল নিয়ে অনেক কথাবার্তা বলছে, হি মাস্ট বি এ ভেরি ট্রেইন শুটার, শার্প শুটার, মার্কসম্যান। আসলে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়েছে এটার জন্য শুটার মার্কসম্যান হওয়ার কোনো প্রয়োজন হয় না। ইটস এ ভেরি ইজি টার্গেট। লিটারালি আপনি মাথায় পিস্তল লাগিয়ে গুলি করার মতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই শুটারের দক্ষতার উপর ভিত্তি করে এই পরিকল্পনাটা কতখানি সুদূরপ্রসারী বা কতখানি ভয়ানক সেটা চিন্তা না করে আমরা অন্য দিক থেকে চিন্তা করি যে এরকম একটা ঘটনা ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে, রেকি করা হয়েছে, তার মুভমেন্ট, সে কখন কোথায় যায়, এবং তার সাথেই থেকে লোকগুলোকে ওখানে অনুপ্রবেশ করানো হয়েছে বন্ধু বেশে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখার মতো সেটা হচ্ছে এই সে যাতে পালিয়ে যেতে পারে এই জন্য সেফ একটা এক্সিট প্ল্যানও তারা তৈরি করে রেখেছে। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট এজন্যই মনে হয়, কারণ আমরা দেখেছি সাধারণত এই ধরনের যখন কিলিং করা হয় তখন মাস্টারমাইন্ড যারা থাকে ঘটনার পেছনে, তারা নিজেদেরকে আড়াল করার জন্য প্রায় ক্ষেত্রেই করে কি, যে অরিজিনাল শুটার যে অংশগ্রহণ করেছে অপারেশনে তাকে খরচ করে ফেলে, তাকে বাঁচিয়ে রাখে না। কারণ তাকে বাঁচিয়ে রাখলেই তো তাকে ধরে ট্রেস করে করে আপনি একসময় গডফাদারের কাছে বা মাস্টারমাইন্ডের কাছে পৌঁছে যাবেন। কিন্তু এখানে তারা ডেলিবারেটলি ওকে প্রোটেকশন দিয়ে এক্সিটের ব্যবস্থা করেছে, বিকজ দ্যাট ক্যারিজ এ ভেরি ডেঞ্জারাস মেসেজ। এটা অত্যন্ত ভয়াবহ একটা মেসেজ ক্যারি করে যে সম্ভবত এরকম শুটার আরও অনেকেই আছে, তাদের প্রত্যেকের জন্য টার্গেট দিয়ে দেওয়া আছে। আজকে যদি তাকে ধরে ফেলা হতো, প্রথমত হচ্ছে পুরো নেটওয়ার্কটা আইডেন্টিফাই হওয়ার একটা সুযোগ থাকতো। দ্বিতীয়ত যে শুটারদেরকে যারা এমপ্লয় করেছে, শুটাররা তাদের উপর আস্থা হারাতো যে আমি অপারেশন শেষ করলে তো আমাকে খরচ করে ফেলবে। এখন তারা মেসেজ দিল অন্যান্য শুটারদেরকে যে ইভেন ইফ ইউ কমপ্লিট দ্য অপারেশন ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, আমরা তোমাকে সেফলি ওখান থেকে এক্সট্রা করে বের করে নিয়ে আসবো। কাজেই এই আততায়ীকে ধরতে না পারাটা এটা আমাদের জন্য একটা সিরিয়াস ব্যাপার। এটা কিন্তু ওদেরকে অনেক বেশি এনকারেজ করবে, ইন্সপায়ার করবে। দে উইল নো যে আমরা এই ধরনের ঘটনা ঘটাবো এবং সেফলি আমরা বের হয়ে চলে যাব। প্রশাসন আমাদের কিছুই করতে পারবে না, গোয়েন্দা আমাদের কিছুই করতে পারবে না। এই জন্যই আমাদের খুব বেশি প্রয়োজন এখন এই লোকটাকে খুঁজে বের করা। আমার কাছে এটা কিন্তু খুব, যারা যারা এই হিট লিস্টে আমরা যেগুলো তালিকা দেখতে পাচ্ছি তাদের জন্য আমি আসলেই খুব চিন্তিত, কারণ আমার মনে হয় না যে একটা শুটিং করেই তারা থেমে থাকবে। ওকে, জি, ধন্যবাদ। আমি রাশেদ খান আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দল, আপনি একটি দলের সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলগুলো এই হাদির উপর আক্রমণের পর রাজনৈতিক দলগুলোর যেই কার্যক্রম, অ্যাক্টিভিটিস, তাতে কি আপনি কোনো ধরনের ব্যত্যয় দেখছেন যে এরকম হওয়া উচিত নয়, যেটি ব্রিগেডিয়ার ইউসুফ একটু বলেছেন? সেই জায়গাটায় অধ্যাপক মতিনুর রহমানও একটু ইঙ্গিত দিয়েছেন যে তৃতীয় কোনো শক্তি যারা রাজনৈতিকভাবে এখান থেকে কিছু গেইন নিতে চায় সেই বিষয়টাও অবতারণা করেছেন। তো আপনার কি মনে হয়? দেখেন, আমি যদি সরাসরি বলি, শুরুতে এই ঘটনার দায় বিএনপির উপরে দেওয়ার চেষ্টা করছিল এবং জামাতের আমির এমনভাবে বক্তব্য দিয়েছে মনে হচ্ছে যে মির্জা আব্বাস এই ঘটনা ঘটিয়েছে। যদিও নাম বলেনি, কিন্তু আকারে ইঙ্গিতে ওই দিকেই বুঝিয়েছে, আমি যদি ভুল না করি। এটা আসলে জামাতের আমিরের একটা বড় ভুল। তিনি কি ঢাকা ৮ আসন কেন্দ্রিক রাজনীতি হতে পারে? যেটি হোক না কেন, তিনি আসলে একটা বিভেদ উস্কে দেওয়ার পায়তারা করেছিলেন। পরবর্তীতে এই বিভেদ এমন পর্যায়ে গেল, ঢাকা মেডিকেলে যখন মির্জা আব্বাস সাহেব গেল, আমরা দেখলাম যে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে ইনকিলাব মঞ্চের যারা সাধারণ শিক্ষার্থী বা যারাই সেখানে গিয়েছে, মানে হাদি সাহেবের ভক্ত এবং ছাত্রদল, মির্জা আব্বাস, একটা মুখোমুখি অবস্থা। সেখানে তো অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী গিয়েছে। তবে আমি একটা জিনিস খুব বলা যায় যে এটা মির্জা আব্বাস সাহেবকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি এ ধরনের অপমান, অপদস্থ একদম সহ্য করেছেন। আমার মনে হয় যে একজন সিনিয়র নেতার যে বৈশিষ্ট্য
সেটি তিনি সেখানে দেখিয়েছেন যে হ্যাঁ কিছুক্ষণ পরেই তো বোঝা যাবে আসলে কি হয়েছে। এবং আমার প্রশ্ন হলো যে একজন মনে করেন যে মির্জা আব্বাসের নির্দেশনায় এই ধরনের ঘটনা ঘটলো, কথার কথা, তো মির্জা আব্বাসকে এই ঘটনা ঘটানোর পরে সেখানে যাবে, তাই না? পরবর্তীতে দেখেন রাতের মধ্যেই আমি দেখলাম যে দ্য ডিসেন্ট নামে একটা মানে ইনভেস্টিগেটিভ আপনার মিডিয়া, তারা কিন্তু জিনিসটা সামনে আনা শুরু করলো। একটা ঘড়ি, ওই ঘড়ি ওটাই কিন্তু আসলে ওই শুটারকে চিহ্নিত করে দিয়েছে। এনিহাও তাদের কাছে তথ্যপত্র ফাইন্ডিংস গেছে বা তথ্যপত্র পেয়েছে, ওই যে ইনকলাব মঞ্চ থেকে জানানো হয়েছে, এনিহাও হয়তো তারা বুঝেছে যে এরা আসলে আমাদের কাছে বন্ধু বেশি এসেছিল। তো সেখান থেকে তদন্ত করতে করতে সব মোটামুটি পেয়ে গেল। তো আমার কাছে মনে হয় যদি এই তদন্তটা না আসতো, যে হাদির কাছে বন্ধু বেশি তারা গিয়েছিল, সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো, তাই না? সারা দেশে বিএনপির বিরুদ্ধে আন্দোলন, সামনে নির্বাচন, তো এই জায়গা থেকে বিএনপি কিছুটা রেহাই পেয়েছে। এবং জামাত এই পলিটিক্সটা করতে এসেছিল, যেটা জামাতের আসলে আমি বলবো যে একটা ঘৃণ্য এবং নোংরা পলিটিক্স। এই ধরনের পলিটিক্স একটা ইসলামিক দল করতে পারে না, আমি যেটা মনে করি। স্যার এখানে আসেন, তিনিও বলবেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়েছি, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো সেই হিসেবে আমারও শিক্ষক। তো জামাতের এই পলিটিক্সটা করা ঠিক হয়নি। আবার ডাকসুর ভিপি সাদিক কায়েম, সে কিন্তু নাম বলে না, কিন্তু আকার ইঙ্গিতে ওই যে বিএনপিকে বলা হয়েছে চান্দাবাজের দল, তো ওই হিসেবেই ওই ইঙ্গিত করেই কিন্তু তিনি পোস্ট করেছেন। ডাকসুর ভিপি হিসেবে তিনি তো শিবিরের নেতা না এই মুহূর্তে, তাই না? তিনি তো সবার নেতা, সারা বাংলাদেশের ছাত্র জনতার ভিপি, সেই হিসেবে তিনিও নিরপেক্ষতার জায়গাটা হারিয়েছেন। না, তিনিও তো বোধহয় ঢাকা 8 আসন থেকে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন এরকম শোনা যাচ্ছিল, কিন্তু তিনি ফিল্ডে নাই। ফিল্ডে আছে মির্জা আব্বাস সাহেব এবং ওসমান হাদি সাহেব। তো যাই হোক, যেটি হোক না কেন, জামাতের এই পলিটিক্সটা আমি মোটেও ভালোভাবে নিই নাই। বরং জামাত এই মুহূর্তে যেটি করছে আরও কিছু ঘৃণ্য কাজ। দেখেন, আমাকে মেজর আখতারুজ্জামান রাজাকার বলেছিল জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময় একটা টক শোতে, ফেস দ্য পিপুলের একটি টক শোতে। এমনকি এই জুলাই গণঅভ্যুত্থানকারী যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারী, তাদেরকে রাজাকার বলেছে। হাসিনা যে অপরাধ করেছে, একই ধরনের অপরাধ, একই ধরনের বক্তব্য দিয়েছে এই মেজর আখতারুজ্জামান। এরকম একজন ঘৃণ্য মানুষকে জামাত তার দলে জায়গা করে দিল, কারণটা কি আমি বুঝলাম না। অন্যদিকে কৃষ্ণ নন্দী একজন বিতর্কিত ব্যক্তি, এবং যারা ভারতের রয়ের সাথে কানেকশন রাখে তাদের সাথে এই কৃষ্ণ নন্দীর সম্পর্ক, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আপনারা দেখেছেন, মদ খাওয়া ছবি। না, কিন্তু কৃষ্ণনন্দী তো অনেক আগে থেকেই জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা তো আগে দেখি না, আগে তো জানি না। হ্যাঁ, সম্পর্ক হয়তো ব্যক্তি পর্যায়ে থাকতে পারে, কিন্তু ওই যে নাম আমি মনে করতে পারতেছি না, একজন ব্যক্তির সাথে তার ছবি ভাইরাল হয়েছে না, কি বাসুজন, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তার সাথে তার যে সম্পর্ক, এটা তো মিথ্যা না। তিনি তো বলেন নাই যে ওনার সাথে আমার যোগাযোগ নাই, সম্পর্ক নাই। উনি প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বিভ্রান্ত করেন, যেটি আমি জানি, বিভিন্ন অ্যানালাইসিস তথ্য প্রমাণ আমার কাছেও আছে। ওই ব্যক্তির সাথে তার সম্পর্ক, এবং তিনি অস্বীকার করেননি যে আমার সাথে সম্পর্ক নয়। এখন জামাত হঠাৎ করে একটা ইসলামিক দল, হঠাৎ করে তার হিন্দু প্রার্থী কেন লাগলো? সমস্যা কোথায়? সমস্যা তো আছেই। আপনার গঠনতন্ত্রে কি বলা আছে? ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা। না, কিন্তু অমুসলিমরা জামাতের রাজনীতি করতে পারবে না এরকম কিছু তো আপনি জামাত ইসলামী কেন রাখছেন? আপনি শুধু জামাত নাম দেন, আপনি একটি অসাম্প্রদায়িক দল হন, সেটা আপনি একটি সবার দলের দল হন। নিজস্ব বিষয় না, এটা নিজস্ব বিষয়ের কিছু না। আপনি একদিকে বলবেন যে জামাত ইসলামী, অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা করে আপনার মূল লক্ষ্য। একজন হিন্দু ভাই, তার তো আলাদা ধর্ম আছে, তাই না? তিনি তো আসলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত কায়েম করার জন্য তিনি তো আসেননি। না, কিন্তু জামাতের গঠনতন্ত্রে কি আছে? জামাত তো রাজনীতি করছে, তারা ভোট চাবে, রাজনীতি ভোট তো করতেই পারে। হিন্দু ভোটার আছে, খ্রিস্টান ভোটার আছে, বৌদ্ধ ভোটার আছে, অনেক ধরনের ভোটার আছে, সবার কাছেই তো ভোট চাবে। আমি আপনাকে প্রশ্ন করি, জামাত তার গঠনতন্ত্রে কি উল্লেখ করেছে? তাদের নেতারা বক্তব্যে কি বলছে? আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে, বলছে না? বলছে। এখন আমার কথা হলো, যখন কোরআন সুন্নাহর আলোকে তারা রাষ্ট্র মনে করলাম যে ক্ষমতায় গেল, তখন কি এই কৃষ্ণ নন্দী তাদেরকে সাপোর্ট দিবে? যদি কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করে এবং কৃষ্ণ নন্দী জামাতকে সেই সময় সমর্থন দেয়, তিনি কি তার ধর্মের প্রতি তার সমর্থন থাকলো? কেন অনেক থাকবে না? কিভাবে থাকে?
কিভাবে আমাকে বলেন, তিনি তিনি কি ইসলামী শাসন প্রতিষ্ঠা হলেই কি অমুসলিমরা দেশ থেকে চলে যাবে? না চলে যাবে কেন? তাহলে আমি তো সেটাই বলছি, আপনি রাজনীতি করেন, পরিষ্কার রাজনীতি করেন, আপনি বলেন যে আমার দল একটি অসাম্প্রদায়িক দল, আমার দলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রাজনীতি করতে পারবে, আমার গঠনতন্ত্রে সকল ধর্মের মানুষের স্বাধীনতার কথা বলা আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ আপনার মানে ওই যে ইসলামিক খেলাফত বা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা, এইটা গঠনতন্ত্রে বলার পরে আপনি কোনোভাবেই যখন একজন হিন্দু ব্যক্তিত্ব যখন আপনি পাশ করিয়ে আনবেন, সে আপনার ভোটার না, শুধুমাত্র সে আপনার একজন জনপ্রতিনিধি, তিনি কি আসলে ওই গঠনতন্ত্র মানবেন? কারণ আপনি তাকে নমিনেশন দিয়েছেন। তিনি কি আপনার উদ্দেশ্য লক্ষ্য মানবেন? কারণ তাকে আপনি জনপ্রতিনিধি বানিয়েছেন। এই প্রশ্নগুলো তো ফয়সালা হতে হবে। তিনি মেনেই তো নমিনেশন নিয়েছেন। কখন মেনেছেন বলেন, কখন মেনেছেন, কোথায় মেনেছেন, প্রমাণ কি? আমি জামাতের রাজনৈতিক দল হিসেবে সমালোচনা করছি না, কিন্তু অভ্যুত্থানের পরে তাদের যে পলিসি, সেই পলিসির আমি সমালোচনা করছি। এর কারণটা কি? এর কারণটা তারা দেখেন এক ধরনের বিভেদ তারা উস্কে দিচ্ছে। তারা মনে করছে যে আমাদের যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা বিএনপিকে নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ এগুলো বানাইতে পারলে, আর হিন্দু প্রার্থী দিতে পারলে, এবং এই মেজর আখতারুজ্জামান যারা শিক্ষার্থীদেরকে আপনার রাজাকার বলেছিল, এখন আমি আরেকটা বিশ্লেষণ করি, মেজর আখতারুজ্জামানকে দলে কেন নিল? হাসিনা কি অপরাধ করেছিল? এদেশে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছে? শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছিল। এবং হাসিনাকে সমর্থন কারা করে? এই যে আওয়ামী লীগ। তাহলে হাসিনা যে অপরাধ করেছে, এই একই ধরনের অপরাধ যে করেছে, তাকে যদি জামাতে নেওয়া যায়, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জামাতে যাবে। এখন এই পলিসির জায়গা থেকে এই মেজর আখতারুজ্জামান যে আমাকে রাজাকার বলল, আমি গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছি, 2 জন জামাতের একদম 5 জনের মধ্যে টপ লিডার, এরকম 2 জনকে আমি জানিয়েছি যে আমাকে রাজাকার বলল। জুলাই গণ অভ্যুত্থানকারী এবং অংশগ্রহণকারী কোটা সংস্কার আন্দোলনের যারা ছিল, সেই শিক্ষার্থীদেরকে রাজাকার বলল। এরকম একজন মানুষকে আপনারা কেন দলে নিলেন, কেন মানে দলে কেন নিলেন? তাদের ব্যাখ্যা হলো যে ইসলামে ক্ষমা করা যায়, একটা মানুষ তাদের শেষ বয়সে আমাদের দলে এসেছে, হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, এই জন্য তাকে নিয়েছি। আসলে কি এই ব্যক্তির হেদায়েত দিয়েছে আল্লাহ? সে কি ক্ষমা চেয়েছে? কারোর কাছে ক্ষমা চেয়েছে? হাসিনা যেমনিভাবে ক্ষমা চায়নি। এই হাসিনার প্রেতাত্মা, হাসিনাকে সব সময় প্রশংসা করেছে, সেই প্রেতাত্মা মেজর আখতারুজ্জামান, সেও তো ক্ষমা চায়নি। সুতরাং এখন আমার প্রশ্ন, ওই যে একদিকে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া, 10 সেকেন্ডে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া হিন্দু ভোটকে টার্গেট করে, এবং এই যে আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে হাসিনা যে অপরাধ করেছিল, রাজাকার বলেছিল, এরকম রাজাকার যে একজন বলেছে তাকে নমিনেশন দেওয়া, এই পলিসিগুলোর কারণে জামাতের যতটুকু ভোট বাংলাদেশে বেড়েছিল, দেখেন এই 53 বছর পরে জামাতের কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সময় এবং তারা সেরা সময় পার করছে। এই সময় এসে যখন আমাদেরকে যারা রাজাকার বললো, তাদেরকে জামাত দলে নিল, 10% ভোট আমি ধরেছিলাম যে জামাতের বেড়েছে। আমার মনে হয় যে মেজর আখতারুজ্জামানকে নেওয়ার পরে 10% ভোট কমে গিয়েছে, জামাত আবার সেই জায়গায় চলে এসেছে। জি, ধন্যবাদ।